স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ল। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে পূর্ব ঘোষিত বিধিনিষেধই বহাল থাকছে। এদিকে লকডাউনের 5ম দিনে যানজট দেখল নগরবাসী। কোনো কোনো সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে দেখা গেছে যানজট নিয়ন্ত্রণে। বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের আনাগোনা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে রাস্তায় মানুষ বাড়লেও অধিকাংশ জরুরি প্রয়োজনে বের হয়েছেন। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি তাদের। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর প্রকোপ কমাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে এ দৃশ্য রাজধানীর। সোমবার সকাল থেকেই রাজধানীর রাজপথে দেখা যায় বাড়তি যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে এর সংখ্যাও। ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল দৈনিক বাংলা এলাকায় ছিল যানজট, কারণ 4 দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, তবে কমেছে কর্মঘণ্টা। সীমিত দুপুর পর্যন্ত হাফ টাইম, যার জন্য আসছি। দেখতেছি গত 4-5 দিন লকডাউনের আজকে লকডাউন অনুভব করলাম আর কি। আজকের লকডাউন একটু ডিলে ডালা এভাবে হয় নাকি? সবাইটা খোলা রাখছে, বড় লোকেরটা বন্ধ খোলা রাখছে, ডালা ভাবে চলতে আছে গাড়ি। তবে অন্যান্য দিনের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উপযুক্ত কারণ ব্যতীত কাউকেই যাওয়ার অনুমতি মিলছে না। ওই যে লেভেল তৈরি করি, গার্মেন্টের লেভেল তৈরি করি। নবাবপুর যাবো, আপনি নবাবপুরে বেল আনবো। আমি আমার বাসা থেকে যাচ্ছি। ওখানে কি কাজে যাবেন? ওইখানে আমার আছে, আমার আরেকটা বাসা। যামু আইটা রিক্সা যাবো, একটু যাইতে বইয়ে থেকে খামু কি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে মানুষের আনাগোনা বৃদ্ধি পেলেও সবাই যুক্তিসঙ্গত কারণেই ঘর থেকে বের হচ্ছেন। মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গতকালের তুলনায় আজকে গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, কারণ আজকে ব্যাংক এবং ব্যাংক বিমা স্টক এক্সচেঞ্জের গাড়িগুলো বের হয়েছে। অপ্রয়োজনে একটু বের হচ্ছে মানুষ, বাট আমরা চেষ্টা করছি সচেতন করার। তারা কথা শুনছে, বাট ভুল করে ফেলেছে আর কি। করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন 14 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে আগের সব বিধিনিষেধই কার্যকর থাকবে। সর্বাত্মক লকডাউনের 5ম দিনে যানজটের দেখা মিলল রাজধানীতে। যারা বের হয়েছেন তারা বলছেন ব্যক্তিগত প্রয়োজনে তারা বের হয়েছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তাদের চেকপোস্ট নিয়মিত অব্যাহত রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। লকডাউনের 5ম দিনের খবর জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি রাজধানীর মুক্তা থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটুকু? সাধারণ মানুষ কি বলছে? ধন্যবাদ আফরিন। আজকে লকডাউনের 5ম দিন চলছে এবং এরই মধ্যে কিন্তু লকডাউনের সময়সীমা আরও 7 দিন বৃদ্ধি করা হয়েছে। তবে আমি এই মুগদা মান্ডা এলাকায় রয়েছি। এই মুগদা মান্ডা এলাকার চিত্র যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করতাম, যে আসলে সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধের কথা বলা হয়েছিল, যে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাজার খোলা থাকবে এবং যারা জরুরি প্রয়োজনে বের হবে কেবলমাত্র তারাই সেই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। কিন্তু এই এলাকার মধ্যে আমরা সকাল থেকে অবস্থান করছি, দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অন্যান্য এলাকাগুলোতে টহল দিয়ে থাকেন, আজ তাদেরকে আমরা কোনো চোখে পড়েনি। এবং এখানকার যে দৃশ্য, সেই দৃশ্য আপনাকে একটু পরিষ্কার দেখাতে পাচ্ছি যে পুরো 2 কিলোমিটার এলাকা জুড়ে বাজার, এবং এই বাজারের যে অজুহাত, সেই অজুহাত দিয়ে সাধারণ মানুষ তারা বের হচ্ছেন। এবং যখনই তাদের কারো কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে তিনি কোন কারণে বের হয়েছেন, কিসের জন্য বের হয়েছেন, তিনি একটি অজুহাত দেখাচ্ছেন যে এই বাজার করতে এসছেন। এবং পাশে যেহেতু অসংখ্য দোকান রয়েছে, বাজার রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই মূলত তাদের এই অজুহাত। এবং মহাসড়কের যে চিত্র, আমরা মহাসড়কও দেখেছি, সেখানেও অনেকটা রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে এবং ব্যক্তিগত কারণে বলা হচ্ছিল যে জরুরি প্রয়োজনে বের হতে পারবেন, কিন্তু ব্যক্তিগত কারণে নানা অজুহাতে অসংখ্য মানুষ আজ ঘর থেকে বের হয়েছে। তো এই ছিল আমার কাছে লকডাউন পরিস্থিতির সর্বশেষ খবর। আফরিন। আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয়, যেমনটি আসলে ঢাকার মুগদা থেকে আমাদের সহকর্মী আলী তালুকদার জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ এখন অনেকটাই আইন লঙ্ঘন করে রাস্তায় বেরিয়ে আসছে এবং তাদের বর্তমান অবস্থা তিনি দেখাচ্ছিলেন। চট্টগ্রামে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আফরিন।
একটু আগে যে আমাদের সহকর্মী আলী তালুকদার যেমনটা বলেছেন, আপনি যেমনটা বলেছেন, তেমনিভাবে কিন্তু আসলে বন্দরনগরী চট্টগ্রামেও কিন্তু আইন না মেনে কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে বের হয়েছে। জীবন জীবিকার তাগিদে কিন্তু আসলে ঘরে থাকতে পারছে না, বাধ্য হয়ে কিন্তু আসলে তারা ছুটে যাচ্ছেন বিভিন্ন স্থানে। তারা বলছেন এমনকি যারা দোকানদার তারাও কিন্তু দোকান খোলার জন্য চেষ্টা করছেন। প্রশাসন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা যেখানে আছি চট্টগ্রামের প্রবেশপথ সিটি গেট এলাকায়, দোকানদার থেকে নিয়ে যারা কিন্তু দোকান খোলার জন্য চেষ্টা করছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এমনকি পরিবহন নিয়ে যারা বের হয়েছে, সকাল থেকে পরিবহনের চাপ কিন্তু অনেকটা বেড়েছে চট্টগ্রামের সড়কগুলোতে। তো সেখানেও কিন্তু আসলে তদারকি শুরু করেছে। একটু আগে আমরা দেখেছি সকাল থেকে সেনাবাহিনীও, আমরা যেখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি, এই জায়গায় সেনাবাহিনীও কিন্তু অবস্থান নিয়েছেন। তারা এই জায়গা থেকে একটু আগে এই জায়গা থেকে সরে গেছেন। এমনকি পুলিশ কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবহনকে নিয়ন্ত্রণে আনার জন্য। এমনকি যারা যাচ্ছে বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে, তাদেরকে কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সংক্রমণের হার কিন্তু অনেকটা বাড়ছে, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যুর হারও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। মানুষও কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে। তার কারণে যারা চিকিৎসক তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, এইভাবে যদি মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে যদি কোনোভাবে কিন্তু সম্ভব না হয়, তাহলে কি চট্টগ্রামের সংক্রমণ আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আফরিনের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং আলী তালুকদার যথাক্রমে চট্টগ্রাম এবং ঢাকা থেকে জানাচ্ছিলেন বর্তমান অবস্থা। তারা যেমনটি আসলে বলছিলেন যে সংক্রমণ বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের ঘরে থাকাটা নিশ্চিত করা যাচ্ছে না। বর্তমানে করোনা সংক্রমণ শনাক্ত হওয়া রোগীদের মধ্যে 50% গ্রামের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলছেন 35 বছর বয়স সীমা নির্ধারণ করে চলতি সপ্তাহে আবারও চালু হবে নিবন্ধন প্রক্রিয়া। আর সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বাকি থাকাদের অন্য টিকা দেওয়া যাবে কিনা তা নিয়ে শিগগির গবেষণা শুরু হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণ কমাতে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ, তবু কমছে না আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা, বরং প্রতিনিয়ত হচ্ছে করোনা শনাক্ত আর মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। 40 থেকে কমিয়ে চলতি সপ্তাহ থেকে 35 বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবে। রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে। রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বলছেন বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকই গ্রাম অঞ্চলের। সংক্রমণ বেশি হলে এটা মৃত্যুহার বেশি হবে, এটা স্বাভাবিক, সেটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের এখন যে সংক্রমণটা হচ্ছে এটা কমিউনিটিতে ছড়িয়ে গেছে এবং গ্রামে হচ্ছে বেশি, গ্রামের লোকজনের মধ্যে হচ্ছে বেশি। আমাদের যে হিসাব, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। সিরামের টিকা নেওয়া 15 লাখ মানুষ এখনো দ্বিতীয় ডোজ পায়নি। টিকা সংকটের কারণে বিভিন্ন দেশে মিশ্র ডোজ ব্যবহারে পরীক্ষা চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন দেশেও মিশ্র ডোজ ব্যবহারে গবেষণা হতে পারে। আমরা বাংলাদেশে হয়তো এই গবেষণাটা করার পরে যদি প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষও এটা প্রয়োগ করা যায়, ডেফিনেটলি সেটা তো আসলে আমাদের আরেকটা উইন্ডো খুলবে। সো আমরা সেটা ব্যবহার করতে পারবো। বিশেষ করে আমরা এখন যে অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ নিয়ে যে ঝামেলায় পড়েছি, তাহলে এই ঝামেলাটা থাকবে না। জাতীয় টিকা পরামর্শ কমিটির সদস্য বেনজির আহমেদ বলেছেন ভারতে আগের থেকে করোনা পরিস্থিতি উন্নতি হয় আগস্টে সিরামের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশের জেলায় জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবস্থা বেশি খারাপ। 24 ঘন্টায় 17 জেলাতে করোনায় প্রাণ হারিয়েছেন 159 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে 51 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 24 ঘন্টায় 18 জনের মৃত্যু হয়েছে। আর কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 17 জনের মৃত্যু হয়েছে।
879 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 292 জন। শনাক্তের হার 30.3%। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 12 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষায় 112 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার 59.57%। এছাড়া সাতক্ষীরা 8, মেহেরপুরে 8, বগুড়ায় 7, ময়মনসিংহে 15, চট্টগ্রামে 3 ও টাঙ্গাইলে 7 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোয় রোগীর চাপও বেড়েছে কয়েক গুণ। দেশের করোনার হটস্পট এখন খুলনা। প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে হাসপাতালে শয্যা সংকটের পাশাপাশি অক্সিজেনের সংকটও দেখা দিয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে এই সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কায় চিকিৎসকরা। খুলনা মেডিকেল কলেজের RT-PCR ল্যাবে জীবাণু সংক্রমণের কারণে গেল 4 দিনে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে এ অঞ্চলের মানুষের। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। খুলনায় এখন সরকারি বেসরকারি মিলিয়ে 4টি হাসপাতালে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার রোগীরা। স্বজনদের অভিযোগ, 130 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে 77টি শয্যায় সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে, বাকিগুলো সিলিন্ডারে কাজ চলে। তবে অক্সিজেন সিলিন্ডার রিফিল করার সময় তৈরি হচ্ছে সংকট। বেসরকারি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে অক্সিজেন সংকট। আর হাসপাতালগুলোতে শয্যা খালি না থাকা ও অক্সিজেন সংকটের কারণে অনেককেই বাড়িতে থেকে চিকিৎসা নিতে বলছেন চিকিৎসকরা। রোগীর হচ্ছে অত্যাধিক চাপ, এখানে বেড নেই, আর মেন সমস্যা হচ্ছে অক্সিজেন সাপোর্ট তারা দিতে পারবে না। করোনা রোগী এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই অক্সিজেনও কিন্তু আমরা সাপোর্ট দিতে পারতেছি না। আমরা যখন অক্সিজেন সিলিন্ডার রিফিলে যাই, মূলত সংকটটা ঠিক তখনই দেখা দেয়। অসহায় মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে খুলনায় কাজ করছে বিভিন্ন সংগঠন। এরই মধ্যে জেলা সিভিল সার্জন অফিসে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এছাড়া খুলনা অক্সিজেন ব্যাংক সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে। যাতে রোগীদের বিশেষ প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার দেওয়া তাদেরকে সুরক্ষা করা যায়, সেই লক্ষ্যে আমরা 11টি অক্সিজেন সিলিন্ডার আজ সিভিল সার্জন মহোদয়ের নিকট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের পক্ষ থেকে হস্তান্তর করলাম। এদিকে ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় মেডিকেল কলেজে PCR ল্যাবে জীবাণু সংক্রমণের কারণে গেল 4 দিন ধরে নমুনা পরীক্ষা বন্ধ থাকায় করোনা শনাক্ত করা যাচ্ছে না। তবে বিকল্প হিসেবে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বাড়ানো হয়েছে বলে জানালেন চিকিৎসকরা। আমরা 1000-এর উপর পরীক্ষা করি, কিন্তু আমরা ওখান থেকে 300 থেকে 350 পরীক্ষা আমাদের, বাকি সবটা আমাদের বিভিন্ন জায়গা থেকে হয়। সেই পরীক্ষাগুলো যেমন আজকে আমরা প্রায় 500 রোগীর রেজাল্ট দিয়েছি, তাই না? গাজী মেডিকেলে আমাদের RT-PCR মেশিন পরীক্ষা হচ্ছে। খুলনায় করোনা চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেবে স্বাস্থ্য বিভাগ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহীর মানুষ দীর্ঘ লকডাউনে, তারপরও এখানে কমছে না সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন নগরীতে হচ্ছে না র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। খুবই গুরুত্বপূর্ণ ছাড়া হাসপাতালের অপারেশন বন্ধ। লকডাউন এখনও কার্যকর না হওয়ায় রাজশাহীর পরিস্থিতি উদ্বেগের দিকে যাচ্ছে বলে মনে করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন চলছে রাজশাহীতে। তারপরও সংক্রমণ ও মৃত্যু হারে খুব একটা ফারাক নেই, বরং জুন মাসে সংক্রমণ ও মৃত্যু হার যা ছিল সেই ধারাবাহিকতা এখনো চলছে। শনাক্তের হার 35 ভাগের বেশি। হাসপাতালের পরিচালক বলছেন, সঠিক সময়ে লকডাউন দিতে না পারায় সংক্রমণ আগেই ছড়িয়েছে। এ কারণে এখন মৃত্যু কমানো যাচ্ছে না। আমাদের দেশে তো সবসময় ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না, মানুষের জীবন শুধু চিন্তা করলে না, জীবিকাও চিন্তা করতে হয়। এইসব চিন্তা ভাবনা করে লকডাউনটা যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি। এই জন্য কিন্তু এটা যখন দেখেন যে আপনি ঘরে ঘরে ছড়ায় গেছে, বাট তারপরে এখন হয়তো 14 দিন না পেলে হয়তো যদি আর কিছুদিন যে হচ্ছে, ইনশাল্লাহ আমরা একটা ফল পাবো। প্রতিদিনের মৃত্যু নামেনি 10 জনের নিচে। সোমবার হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 18 জনের। 1 জুলাই মৃত্যু হয়েছিল 22 জনের। গত 5 দিনে মৃত্যু হয়েছে 82 জনের। রাজশাহীর লকডাউন কেবল কাগজে কলমে, ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের যে নিয়মকানুন আছে, বৈজ্ঞানিক নিয়মকানুন আছে, লকডাউনের যে নিয়মকানুন আছে, যেটা ঘরবন্দি করার কথা যেটা বলছি, সেই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, না হলে হাসপাতালের যে চাপ, সেই হাসপাতালের চাপ কিন্তু আর সহ্য করতে পারবে না। সব মিলে আমরা এটা বলতে পারি যে আসলে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন সফল হয়নি বলেই
আমার বিশ্বাস যে এইভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং মৃত্যু ঝুঁকিও বেড়ে যাচ্ছে। সংক্রমণ ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী তখন কিট সংকটে নগরীতে বন্ধ আছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। খুবই জরুরি না হলে হাসপাতালে হচ্ছে না অপারেশন। এটা আসলে আমাদের কাছে অ্যান্টিজেন কিট আছে, তবে অত বেশি নাই বিধায় সিটি কর্পোরেশন চাচ্ছিল যে একবারে বেশি পরিমাণ আসার পরে তারা নেবে। অপারেশন ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন কম আছে, অক্সিজেন লেভেল কম থাকতেছে। তারপরে আমরা এই রোগীগুলো ভর্তি কম করছি, কারণ জানেন যে কন্টামিনেশন যদি হয়ে যায় সুস্থ রোগীগুলো করোনা আক্রান্ত হয়ে যাবে। এই জন্য শুধু এমার্জেন্সি এবং ইলেকটিভ এমার্জেন্সি এগুলো করা হচ্ছে। সংক্রমণ কমিয়ে আনতে শুধু শহরে নয়, গ্রাম পর্যায়ে কঠোর লকডাউন কার্যকরের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার নানা সামাজিক অপরাধের জন্ম দিচ্ছে। মাদক ব্যবসায়ীরাও এখন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে হোম ডেলিভারি সিস্টেমে মাদক পৌঁছে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন অনলাইন গেমস শিশু কিশোরদের মধ্যে সহিংসতা ছড়াচ্ছে, আর উগ্রবাদী গোষ্ঠীরাও সাইবার ওয়ার্ল্ডে ছড়াচ্ছে জঙ্গি মতবাদ। এদিকে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির কারখানায় রূপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কর্তৃপক্ষ বলছে গুজব অপপ্রচার রোধে আসছে নতুন আইন। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। যুগ ডিজিটাল, তাই হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট আর বাসায় ব্রডব্যান্ড লাইন। এর সুফল যেমন আছে তেমনি আছে অনিয়ন্ত্রিত ব্যবহারের ভয়াবহ বাস্তবতা। সাম্প্রতিক সময়ের উদাহরণ বলছে টিকটক লাইকির ফাঁদে হচ্ছে নারী পাচার। মাদক ব্যবসায়ীরা অনলাইন প্ল্যাটফর্মে মাদকের হাট বাজার খুলেছে। প্রশ্ন হলো, ইন্টারনেটের ভালো মন্দ সম্পর্কে কতটুকু সচেতনতা আছে সমাজে? অপরাধ বিজ্ঞানের ভাষায় অনিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন নতুন অপরাধের জন্ম দিচ্ছে। এই ধরনের অ্যাপসগুলো যেগুলো সো কল্ড এন্টারটেইনমেন্ট অ্যাপস, সেখানে প্রপার সার্ভেলেন্সের ব্যবস্থা করতে হবে। সার্ভেলেন্সের ক্ষমতা আমি মনে করি ল এনফোর্সমেন্ট এজেন্সির থাকবে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট দিয়েও উগ্রবাদের প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করছে একাধিক গোষ্ঠী। বাংলাদেশের নব্য জেএমবির কথা বলেন বা পুরনো জেএমবির কথা বলেন কিংবা হরকতুল জিহাদের কথা বলেন, এই কোভিড সিচুয়েশনে, এই মহামারী বা অতিমারির সময়ে অনলাইনে তাদের অ্যাক্টিভিটিটা একটু বেড়ে গিয়েছে এবং সেটা হচ্ছে, আমি বলবো যে এক ধরনের রেডিকালাইজেশন অনলাইনে হচ্ছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্টস আর ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে প্রতিনিয়তই সাইবার ইথিক্স ভাঙছে, ঘটছে অপরাধ, বলছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। 2 বছরে অভিযোগের সংখ্যা আরো বেড়ে গিয়েছে, যেটা আগের তুলনায় 2-fold বলবো আমি। যখন আমি প্রত্যেক দিনই প্রায় 15 থেকে 20টার মতো কমপ্লেন আমি রিসিভ করি, এবং কমপ্লেনগুলোর মধ্যে 80% কমপ্লেন হচ্ছে পাওয়া যাচ্ছে ফ্রম দ্য গার্লস, এবং গার্লসগুলোর মধ্যে টিনেজার সংখ্যা আরও বেশি। 8ম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে, বিশেষ করে সমাজবিজ্ঞান বইয়ে, যে সাইবার এথিক্স নামে একটা অধ্যায় করার এখন যথেষ্ট সময় এসেছে এবং এটা হাই টাইম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে ভাবছে সরকার, এমনটাই জানালেন প্রতিমন্ত্রী। এখানে আমাদের একটা নতুন আইন প্রণয়নের কাজ আমরা হাতে নিয়েছি, যেটা আপনার খেয়াল করে দেখবেন ইউরোপীয় ইউনিয়ন ওরা জিডিপিআর করেছে। ফেসবুক, গুগল এরা ব্যবহার করতে চায়, তাহলে পরে অবশ্যই তাদের ওখানে সার্ভার থাকতে হবে, ডেটা সেন্টার থাকতে হবে। একই রকম আইন করেছে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর। আমরা বাংলাদেশের জন্য একটা ডেটা প্রোটেকশন ল আমরা ড্রাফটিং করেছি, এখন এটা যাচাই বাছাই চলছে, এবং তাদের প্ল্যাটফর্মে কোনো ধরনের দেশের আইনের বিরুদ্ধে কোনো কিছু হলে তখন আমরা কিন্তু আইনের আওতায় তাদেরকে আসতে বাধ্য করতে পারবো। প্রস্তাবিত আইনে বিদেশি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ডাটা সেন্টার বা শাখা অফিস বাংলাদেশে স্থাপনের বাধ্যবাধকতার বিধান রাখার বিষয়টিও শোনা যাচ্ছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা মোকাবেলায় ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সেই সাথে টিকা সংগ্রহ এবং প্রদানের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। অনিশ্চয়তা, স্বেচ্ছাচারিতা এবং কোভিড-19 মোকাবেলায় সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সরকারের উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের পরিকল্পনা, টিকা সংগ্রহের রোডম্যাপ এবং টিকাদান কর্মসূচির ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সকল তথ্য জনগণের সামনে উপস্থাপনের
আমরা জোর দাবি জানাচ্ছি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার ভয়াবহ ভবিষ্যতের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক ভিডিও বার্তায় তিনি জানান, 1 বছর আগে প্রধানমন্ত্রী সকল জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দপ্তর বলেছে রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি আরো খারাপ হলে আইসিইউ এর জন্য হাহাকার উঠবে, সংখ্যাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। তাই যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনা সরকারের কমিটমেন্ট সুস্পষ্টের প্রতিফলন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রকৃতপক্ষে কোনো সংকট নেই, হয়তো কোথাও কোথাও সমন্বয়ের অভাব হতে পারে, কারণ করোনা আজকে ডেল্টা ভ্যারিয়েন্ট যে বিধ্বংসী রূপ নিয়েছে, তাতে বাংলাদেশের সব এলাকাই আক্রান্ত। মফস্বলে কোথাও কোথাও হয়তো সমন্বয়ের অভাবে আপাতত কিছু সমস্যা হতে পারে, সেটা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বরিশালের নারী আসামিকে রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে উজিরপুর থানার ওসি জিয়াউদ্দিন ও পরিদর্শক মাইনুলকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 2 সদস্যের কমিটি। এরই মধ্যে ওই আসামির শারীরিক পরীক্ষা শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ রয়েছে। পুলিশের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের উজিরপুর থানায় এক নারী আসামিকে রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। লোকগুলোকে শনাক্ত করার জন্য এবং প্রকৃত ঘটনাটা কী ছিল সেটা অনুসন্ধান করার জন্য আমাদের ডিআইজি মহোদয় 2 সদস্যের একটি কমিটি করেছেন। আগামী 3 দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবে, দেওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আদালতের নির্দেশে শনিবারই ওই নারীর শারীরিক পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়। আমরা কোর্টের নির্দেশনা অনুযায়ী, কোর্টের নির্দেশনা ছিল একজন মহিলা ডাক্তারকে দেখাই দেওয়া, চিকিৎসা দেওয়া এবং প্লাস 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রতিবেদন প্রেরণ করার জন্য বলা। সেই প্রেক্ষাপটে আমরা প্রয়োজনীয় কাজগুলো সব সম্পন্ন করেছি। পুলিশের তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যথাযথভাবে তদন্ত করে প্রতিবেদনটি মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করতে পারলে পুলিশেরই ভাবমূর্তি উজ্জ্বল হবে। গেল 26 জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ওই নারী। বর্তমানে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরেকটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি একটু। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ভালোকিনি.com-এ কোরবানি পশু অনলাইন হাট চরের গরু উদ্বোধন করা হয়েছে। দুপুরে ভার্চুয়ালি এই হাটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে করোনা মহামারী থেকে বাঁচতে এবারের কোরবানি ঈদে সবাইকে অনলাইনে কোরবানির পশু কেনার আহ্বান জানান। অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ভালোকিনি.com বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সাথে যৌথভাবে কুড়িগ্রাম ও গাইবান্ধার 40টি চর গ্রামের 400 গরু বিক্রির লক্ষ্য নিয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনাকালেও সুদিনের আভাস মিলছে তৈরি পোশাক খাতে।
উদ্যোক্তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে মিয়ানমার ও ভারত থেকে অনেক রপ্তানি আদেশ স্থানান্তর হয়ে আসছে বাংলাদেশে, যার সুফল মিলছে দেশের তৈরি পোশাক শিল্পে। এক্ষেত্রে রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগকারীদের উৎসাহী করার কথা বলছেন বিশ্লেষকরা। সংবাদের এ পর্যায়ে আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। ভয়াবহ দাবানলে পড়েছে সাইপ্রাস। দাবানলে রোববার পর্যন্ত 4 জন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির আন্তর্জাতিক সাহায্যের আহ্বানে এরই মধ্যে সহায়তা আসতে শুরু করেছে। এদিকে বর্তমানে ব্রিটিশ কলম্বিয়ায় 180টিরও বেশি দাবানলের সাথে যুদ্ধ করছে কানাডা। অন্যদিকে জাপানের প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ শতাধিক মানুষকে উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাইপ্রাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল। প্রচণ্ড বাতাসের কারণে বেড়েই চলেছে আগুন। এরই মধ্যে প্রাণহানি হয়ে গেছে বেশ কয়েকজনের। চরম এই সংকটে দেশটিকে সাহায্য করার কথা জানিয়েছে গ্রিস, ইতালি ও ইসরায়েল। ব্রিটিশ সেনারাও শুরু করেছে আগুন নিয়ন্ত্রণের কাজ। আগুন লাগানোর সন্দেহে সাইপ্রাসের 67 বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এদিকে প্রচণ্ড তাপদাহের মধ্যেই কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে এখনও সক্রিয় রয়েছে শতাধিক দাবানল। দুর্যোগপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সরকার। ক্যারিবিয়ানে হারিকেন ঝড় এলসার আঘাতে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কিউবায়। অন্যদিকে জাপানের সমুদ্র তীরবর্তী শহর আটামিতে বৃষ্টি ও ভূমিধসে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ভবন। অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। পুরোপুরি জলে ডুবে গেছে আমার ঘর। উদ্বিগ্ন হয়ে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেই। তবে আমি জানি না কতদিন এভাবে থাকতে হবে আমাকে। ব্যাপারটা মারাত্মকভাবে চিন্তায় ফেলে দিচ্ছে আমায়। প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে দেশটির বিভিন্ন এলাকায়। আরও হতে পারে বলে দেয়া হয়েছে পূর্বাভাস। নিবিড় আমিন, নিউজ 24। শেষ করছি দিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।